আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি বলা হয় 25 নম্বর অনুচ্ছেদকে। এই 25 নম্বর অনুচ্ছেদে আমাদের অনেকগুলো বিষয় বলা আছে। এর মধ্যে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখানে প্রথমত বলা আছে যে আমরা কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না। অর্থাৎ কোনো রাষ্ট্রের যদি অভ্যন্তরীণ কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোনো আন্দোলন করে, তাহলে আমরা সেটাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে সেটার উপরে কোনো হস্তক্ষেপ করব না। আবার এটাও বলা আছে যে কোনো জাতিগোষ্ঠীর যদি ন্যায়সঙ্গত স্বাধীনতা আন্দোলন থাকে, তাহলে সেই ন্যায়সঙ্গত স্বাধীনতা আন্দোলনকে আমরা সমর্থন দিব। তাহলে এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন যে কোনটাকে আমরা অভ্যন্তরীণ বিষয় হিসেবে চিন্তা করব আর কোনটাকে আমরা কোনো জাতির স্বাধীনতা আন্দোলনের ন্যায়সঙ্গত লড়াই বলবো। এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। যেমন ধরুন 1971 সালে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই মহান স্বাধীনতা যুদ্ধকেও অপচেষ্টা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী এটাকে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বহির্বিশ্বে প্রচার করার জন্য। তাহলে কোনটা অভ্যন্তরীণ বিষয়, কোনটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আর কোনটা মহান স্বাধীনতা আন্দোলন, এই বিষয়টা আমরা কিভাবে ক্লিয়ার হতে পারি? যেমন ধরুন প্যালেস্টাইনের জনগণ যে স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে, সেটাকে কিন্তু আমরা পূর্ণ সমর্থন দিই, কারণ এটা তাদের নিজস্ব রাজনৈতিক অর্থনৈতিক যে কর্মপন্থা, নিজস্ব নীতি নিজে নির্ধারণ করার জন্য তাদের আন্দোলন, এটাকে আমরা পূর্ণ সমর্থন দিই। এবং এই সমর্থনের অংশ হিসেবে আমরা কিন্তু এখনো ইসরায়েলকে সমর্থন দিই না। কিন্তু এই বিষয়টা কাজ করে না যখন বেলুচিস্তানে বেলুচরা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে, তখন কিন্তু আমরা সেটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে সেখানে কোনো হস্তক্ষেপ করি না বা কোনো মন্তব্য করি না। একই রকম কাশ্মীরের জনগণের যে স্বাধীনতার জন্য লড়াই, সেটাকেও আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই আমরা কোনো বিষয়ে হস্তক্ষেপ করি না। অথচ কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু আমরা সরব ছিলাম যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম। পাকিস্তানের অংশ থাকার সময় কিন্তু আমরা কাশ্মীরের বিষয়ে কথা বলতাম। এমনকি 1952 সালে চীনে যে একটা শান্তি সম্মেলন হয়েছিল, সেই শান্তি সম্মেলনেও কিন্তু এরকম একটা প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছিল যে গণভোটের মাধ্যমে কাশ্মীরের ভাগ্য নির্ধারণ হবে। তবে বর্তমানে আমরা বাস্তবতার প্রেক্ষিতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি না। তাহলে আসলে আমরা কোনটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলবো, কোনটাকে অভ্যন্তরীণ বিষয় বলবো আর কোনটাকে স্বাধীনতা আন্দোলন বলবো, এই বিষয়টা কিন্তু খুবই জটিল। সেই জটিল বিষয়ের একটা সমাধান কিন্তু জাতিসংঘ সনদে আছে। জাতিসংঘ সনদে বলা আছে যে কোনো জাতিগোষ্ঠী যদি স্বাধীনতার জন্য লড়াই করে এবং সেই লড়াইয়ের জন্য গণভোটে যদি তারা স্বাধীনতার পক্ষে রায় দেয়, গণভোটে যদি তারা স্বাধীনতার পক্ষে রায় দেয়, তাহলে সেই স্বাধীনতা আন্দোলনকে রহিত করার অধিকার কারো নাই। তাহলে গণভোট হলো একটা অধিকারের একটা প্রমাণ যে তারা স্বাধীনতার জন্য লড়াই করতেছে। এখন গণভোটের রায়ের পরেও কিন্তু অনেক ক্ষেত্রে সেই আন্দোলনগুলো সফল হয় না বা ব্যর্থ হয়, এই বিষয়গুলো কিন্তু আছে। তাহলে গণভোট হলো একটা ক্রাইটেরিয়া। গণভোটের ক্রাইটেরিয়া দিয়ে আমরা বিবেচনা করতে পারি ওই জাতিগোষ্ঠী আসলেই স্বাধীনতা চায় কি চায় না। 2 নম্বর বিষয় হলো অ্যাকচুয়াল প্যারামিটারটা হলো যে যদি কোনো জাতিগোষ্ঠীর স্বাধীনতার আন্দোলনে সফল হয়, তাহলে সেটাকে মহান স্বাধীনতা আন্দোলন বলা হয়। কিন্তু যদি ব্যর্থ হয়, যতদিন তারা করতে না পারে ততদিন কিন্তু তাদের একটা অংশের কাছ থেকে হলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তকমা বয়ে বেড়াতে হয়। তার মানে সেই আন্দোলনের সফলতার উপরেও অনেক কিছু নির্ভর করে। তাহলে প্রথমত গণভোট, তারপর দ্বিতীয়ত সফল হলো কিনা। সফল হলেই কিন্তু আমরা সেটাকে বলবো যে একটা মহান স্বাধীনতা আন্দোলন। এখন বিষয় হলো বিষয়টাকে কোন পার্সপেক্টিভ থেকে দেখে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বহির্বিশ্ব বা পুরো বিশ্বটাকে কিভাবে দেখতেছে, এটার একটি চমৎকার উদাহরণ হচ্ছে রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করলো, তখন কিন্তু ইউক্রেন পুরো বিশ্বের কাছে সাহায্যের আবেদন জানালো যে রাশিয়া আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এবং সেই প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করে। কিন্তু এই ইউক্রেন সাধুবাদ জানায় যখন ইউএসএ ইরানের সার্বভৌমত্ব নষ্ট করে তাকে আন্দোলন করে। তাহলে ইউএসএ যখন ইরানের সার্বভৌমত্ব নষ্ট করে, সার্বভৌমত্বকে আঘাত করে ইরানে অ্যাটাক চালাচ্ছে,
তখন কিন্তু সেটাকে আবার ইউক্রেন স্বাগত জানাচ্ছে। তাহলে বিষয়টা কিন্তু নীতি বা আদর্শের না, বিষয়টা হলো স্বার্থ, বাস্তবতা এবং কৌশলগত। এভাবে করেই কিন্তু পুরো বিশ্ব তার অবস্থানটা নির্ধারণ করছে যে কোন দিকে অবস্থান নিলে আমার সুবিধাজনক অবস্থানে থাকবে। যেমন ধরুন, আরব বিশ্বগুলো কিন্তু কোনোভাবেই ইসরায়েলের উপস্থিতিকে মেনে নিতে রাজি ছিল না। মিশর ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 4টা যুদ্ধ করেছে, 4টা যুদ্ধে হেরে গেছে এবং শেষ পর্যন্ত চিন্তা করছে আমি যদি সিনাই উপদ্বীপ ফেরত পেতে চাই তাহলে আমাকে ইসরায়েলের সাথে সমঝোতা করতে হবে। এই সিনাই উপদ্বীপ ফেরত নেওয়ার জন্য 1979 সালে সে কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করে প্যালেস্টাইনের প্রতি তাদের যে অকুণ্ঠ সমর্থন ছিল সেটা প্রত্যাহার করেছে। এখন কিন্তু মিশরের প্যালেস্টাইনের প্রতি বিন্দু মাত্র কোনো সিম্প্যাথি নাই। ইভেন এই যে ভয়ঙ্কর অ্যাটাক হলো সেখানে কিন্তু তার সীমান্ত সিলগালা করা ছিল। একই কথা জর্ডানের ক্ষেত্রে, জর্ডানও কিন্তু শেষ পর্যন্ত না পেরে 1994 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করে ফেলছে। 2020 সালে এসে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে আরো 4টা দেশ, আরো 4টা আরব দেশ কিন্তু নর্মালাইজ করে ফেলছে। তার মানে এখন এই যে স্বীকৃতির বিষয়টা, কোনটা স্বাধীনতা আন্দোলন, কোনটা অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়গুলো কিন্তু স্বার্থগত, কৌশলগত এবং বাস্তবতার নিরিখেই সিদ্ধান্ত নিতে হয় বিষয়টা কেমন হবে। তাহলে আমরা যদি সামারি করে বলি, তাহলে আমাদের সংবিধানে 2টা বিষয় আছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে আমরা সমর্থন দিব। এই 2টা বিষয় আসলে নির্ভরিত হয় প্রথমত গণভোটের মাধ্যমে, যে স্বাধীনতার পক্ষে জনগণ ম্যান্ডেট দিয়েছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে তারা সফল হচ্ছে কিনা, তৃতীয়ত হচ্ছে পুরো বিশ্ব সেটাকে কিভাবে দেখতেছে, বিশ্বের কৌশলগত অবস্থানগুলো কি, পরাশক্তিগুলো সেটাকে কিভাবে সমর্থন দিচ্ছে, তার উপরেই নির্ভর করে। ধন্যবাদ সবাই।